জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমার পুরনো মেম্বাররা আছেন তাদেরকে, এবং বিশেষ করে যারা নতুন জয়েন করেছেন গতকাল থেকে আজ পর্যন্ত এই চ্যানেলের মাধ্যমে, তাদেরকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য একটা ভালো কিছু করার। তো দেখুন, আপনাদের সকলকে একটা জিনিস যেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই সুপার ট্রেডার্স ইন্ডিয়া। কারণ আমাদের পুরনো যে চ্যানেলটা রেখেছিলাম, সেই পুরনো চ্যানেলটাতে মোটামুটি আমার একটা নামের যোগসূত্র ছিল। তো আমি এই নতুন চ্যানেলটার মধ্যে চাইনি যে আমার কোনো নামের যোগসূত্র থেকে যায়, কারণ এটা আমি চেয়েছিলাম যে আমরা প্রত্যেকে হচ্ছে একটাই পরিবার। তো এই প্রত্যেকটি সদস্য একসাথে মিলে আমরা একটা সুপার ট্রেডার ফ্যামিলি হব, যার কারণে আমাদের সবার লক্ষ্যমাত্রা এক থাকবে এবং এক দৃষ্টিভঙ্গিতে আমরা এগিয়ে যেতে থাকবো দিনের পর দিন। ঠিক আছে, এটাই মূল লক্ষ্য ছিল, যার কারণে আমি নিজের পার্সোনাল কোনো নাম ইউজ করিনি। যাই হোক, ভিডিও আপনারা যেমনভাবে পাচ্ছিলেন তেমনভাবেই পেতে থাকবেন, এবং আজকে এই ভিডিওটির পর আরও একটি ভিডিও আপনারা পাবেন। ঠিক আছে, তো আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই দুটো ভিডিওই কন্টিনিউ দেখবেন, এবং দুঃখের বিষয় একটাই থেকে যাবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রচুর মেম্বাররা আছেন যারা কন্টিনিউয়াসলি আপডেটেড থাকেন না, কন্টিনিউয়াসলি ফলো করেন না আমাকে, যার কারণে কিন্তু আমরা প্রিভিয়াস চ্যানেলে প্রায় 22,000 জন মানুষ একসাথে ছিলাম। সেই 22,000 জনকে কোনোভাবেই আমরা কিন্তু পাবো না, কারণ ম্যাক্সিমাম মানুষ আপডেটেড থাকেন না, যার কারণে তাদের কাছে ইনফরমেশান পৌঁছায় না এবং তারা কোনোভাবেই জানতে পারে না। আমি আমার তরফ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করেছি আপনাদের কাছে ইনফরমেশান তুলে দেওয়ার। তো যারা যারা মোটামুটি চলেছেন, ম্যাক্সিমাম অনেকেই যারা রেগুলার ফলো করেন তাদের কোনো প্রবলেম নেই, তারা প্রত্যেকেই জয়েন হয়ে গেছেন। কিন্তু যারা ওই মাঝের মধ্যে ফলো করতো এবং দু একটা ভিডিও দেখতো, তারা আর তাদেরকে আমরা হারিয়ে ফেললাম বলতে পারি। দেখা যাক ভবিষ্যতে আবার কখনো যদি খুঁজে খুঁজে তারা আসতে পারে, তাহলে নিশ্চয়ই আবার তাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। তো যাই হোক, জার্নিটা আমাদের এরকমভাবেই চলবে। তো পার্টিকুলার আজকে এই ভিডিওর মধ্যে আমি যে স্টকটির ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে 27% আজকের দিনে ক্র্যাশ হয়ে গেছে। আপনারা অনেকে বুঝতেও পেরে গেছেন, এবং এই স্টকটি নিয়ে অনেকেরই ডাউট রয়েছে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি প্রচুর এরকম মেসেজ পেয়েছি। সকলের মুখে খালি একটাই কথা, আজকে পুরো শুধুমাত্র আমার টেলিগ্রাম চ্যানেলে কেন, এছাড়া পুরো ভারতবর্ষের টোটাল চারিদিকেই সব জায়গায় শুধুমাত্র এই কোম্পানিটিরই কথা, 27% একদিনে ক্র্যাশ। এবং তার সাথে সাথে বড় কথা হচ্ছে, স্টকটিতে পরপর 3 টাইমস লোয়ার সার্কিট লাগতে দেখেছি। তো এই ব্যাপারটাও ডিসকাস করব, কারণ আমি এর আগেও বলে রেখেছিলাম। তো যারা যারা নতুন এসছেন এই চ্যানেলে, তাদের জন্য আমি বিশেষ করে বলে দিচ্ছি, কারণ আজকে একদিনের আমি চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি। তো একদিনে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে ভালো করে ফলো করবেন, আপনারা যারা দেখেছেন তারাও জানবেন। এখানটায় একবার লোয়ার সার্কিট ওপেনিংয়ের সময় লোয়ার সার্কিট 10%-এ, তারপরে আবার একটা লোয়ার সার্কিট লেগেছিল, সেটা 15%-এ, এবং এই জায়গায় একটা, ঠিক আছে, এই জায়গায় আরও একটি লোয়ার সার্কিট লাগে। তারপরে ধীরে 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 স্টকটি আবার নিচে পড়তে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে 3বার, একটা স্টকে 3বার লোয়ার সার্কিট লাগার কারণটা কি, এই কারণটা আমি আগেও ডিসকাস করেছি, তবুও যারা নতুন আছেন তাদের জন্য বলে দিচ্ছি। তো দেখুন, যে সমস্ত স্টক, ভালো করে শুনে নেবেন, যে সমস্ত স্টক ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হয়, সেই সমস্ত স্টকে কোনো সার্কিট বলে কিছু হয় না। তার মানে সেই কোম্পানিগুলো কোনো লোয়ার সার্কিটও হয় না, কোনো আপার সার্কিটও হয় না। হ্যাঁ, হবে কিছুটা সময়ের জন্য সার্কিট থাকবে, তারপরে আবার খুলে যাবে, আবার কিছুটা সময়ের জন্য সার্কিট থাকবে, আবার খুলে যাবে, এরকম হতে পারে। ওপরে গেলেও আপার সার্কিটের ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে একটা স্টক, যেমন ধরুন কোনো একটা মিড ক্যাপ স্মল ক্যাপ, তাতে যেমন 5% হোক, 10% হোক বা
15%, 20% এইরকম একটা সার্কিট লিমিট লাগানো আছে। তার বেশি নিচে যাবে না, তার বেশি ওপরে যাবে না। তো এটা হচ্ছে যে সমস্ত স্টকের ক্ষেত্রে সার্কিট লাগানো আছে সেগুলোর ক্ষেত্রে আর চেঞ্জ হবে না। কিন্তু যে সমস্ত স্টক ফিউচার অ্যান্ড অপশানে কাজ হয় তাতে কোনো সার্কিট বলে কিছু হয় না। তার মানে একদিনে সেই কোম্পানিগুলো মানে 50-60%, 70%ও নিচে পড়তে পারে, আবার 70-80% ওপরেও যেতে পারে, মানে সম্ভাবনা আছে। খুব একটা সেরকম হয় না তবুও, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, তাহলে সার্কিটের ব্যাপারে আর কোনো ডাউট থাকে না। এইবার কোম্পানিটা কি, কোম্পানিটা তো বুঝতেই পেরে গেছেন, ইন্ডাসইন্ড ব্যাংক। চারিদিকে মানে এই একটা মানে আজকে বাকি সমস্ত ইন্ডাসইন্ড ব্যাংক হচ্ছে একটা প্রাইভেট ব্যাংক এবং অনেক বড় গ্রুপ, হিন্দুজা গ্রুপের একটা কোম্পানি। হিন্দুজা গ্রুপ অনেক বড় গ্রুপ, সুতরাং এবং তার সাথে সাথে একটা প্রাইভেট ব্যাংক। আর এরই পাশাপাশি মার্কেটে আরও অনেক প্রাইভেট ব্যাংক আছে। তো বাকি প্রাইভেট ব্যাংকগুলোর পারফরমেন্স আজকে আমরা যা দেখেছি তাতে কিন্তু মোটামুটি ঠিকঠাকই পারফরমেন্স দেখেছি, কিন্তু পার্টিকুলার ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে আলাদা রকম ব্যাপার হয়ে গেল। তার মানে কোম্পানির ইন্টারনাল, মানে এবার আপনাকে খুঁজতে হবে কোম্পানির ইন্টারনাল কোনো প্রবলেম আছে নাকি এক্সটার্নাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম তখনই হবে যখন মানে ইন্ডাসইন্ড ব্যাংক, তার সাথে সাথে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, এই সমস্ত প্রাইভেট যত ব্যাংক আছে তারা সবাই একসাথে নিচে পড়বে, তখন হলো এক্সটার্নাল বিষয়, মানে মার্কেটের সবাই নিচে পড়ছে, ও নিচে পড়ছে। কিন্তু আজকে সেক্ষেত্রে আমরা বাকি ব্যাংকগুলোকে দেখেছি ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে, কিন্তু একামাত্র ইন্ডাসইন্ড ব্যাংকই প্রবলেম দেখা দিয়েছে। তাহলে এতে একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে। ইন্টারনাল প্রবলেমটা এবার কী সেটা দেখে নেব। তো যারা অলরেডি খবরটা জেনে গেছেন তাদের আর নতুন করে জানার কিছু নেই, তবুও যারা এখনও জানেন না তাদেরকে জাস্ট এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। নেক্সট আরেকটা ভিডিও পাবেন, সেই ভিডিওটা অবশ্যই কেউ কিন্তু মিস করবেন না। যাই হোক, তো ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন। দেশের এই বড় ব্যাংকে 1,500 কোটির গলমিল, তার মানে 1,500 কোটি টাকার একটা গড়মিল দেখা গেছে, ঠিক আছে। মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকের মানে বলতে পারেন ওই শেয়ার হোল্ডারদেরই, গ্রাহকের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার এদিকে আবার সেন্সেক্স যখন নামতে, যাই হোক পুরো ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি, মূল পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক মোটামুটি একটু দেখে নিন কী ব্যাপারটা কি সেটা একটু দেখে নিই। কেন এমন পতনের মুখে এই সংস্থার শেয়ার? জানা গিয়েছে বর্তমানে এই ব্যাংকের কর্মকর্তা সুমন্ত কাঠপালিয়া কাজের মেয়াদ শেষ হওয়ার পর মাত্র 1 বছর মেয়াদ বর্ধিত করায় ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার আকাশ দেখছেন বিনিয়োগকারীরা। মানে ওনার 1 বছর আর কাজের মেয়াদ আছে, যার কারণে কাজের মেয়াদ শেষ হওয়ার 1 বছর পর মেয়াদ থাকায় ভবিষ্যৎ শঙ্কার আশঙ্কা দেখা দিচ্ছে, যার জেরে পড়েছে সংস্থার শেয়ারের দর। এটা হলো ফার্স্ট লোয়ার সার্কিটের ব্যাপারটা। তারপর মূল যে বিষয়, কিন্তু একজন কর্মকর্তার নিয়োগ নিয়ে কি শেয়ারের দর এতটা পড়তে পারে? হয়তো না। কর্মকর্তার কাজের মেয়াদ বর্ধিতকরণ নিয়ে যখন বাড়ছে চাপানোত্তর, সেই আবহেই নতুন করে প্রশ্নের মুখে পড়ল ইন্ডাসইন্ড ব্যাংক। তার মানে উনি যে ছেড়ে দিচ্ছেন সেটা মূল কারণ নয়, আরেকটা মূল কারণ আছে। সংস্থা সূত্রে খবর, ঠিক আছে, আমার খবর না, সংস্থার সূত্রে খবর, যেটা আপনি এখন সোশ্যাল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন, সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ব্যাংকের আভ্যন্তরীণ খাতে বা ডেরিভেটিভ অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত গাফিলতি পাওয়া গিয়েছে। এটাই হচ্ছে মূল কারণ, এই ডেরিভেটিভ অ্যাকাউন্টে লেনদেনের সংক্রান্ত গাফিলতি পাওয়া গেছে, ঠিক আছে, যার জেরে প্রায় 1,500 কোটি টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়তে পারে এই সংস্থা। তো দেখুন, এই ব্যাংকের টাকা, মানে আমি যে ব্যাংকে টাকা রাখি, এই টাকাটা ব্যাংক তো ইউজ করে তারপরে ব্যাংক প্রফিট করে তারপরে যারা সেভিংস অ্যাকাউন্টের টাকা রাখে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদ দেয়, যারা এফডিতে টাকা রাখে এফডির মতো সুদ দেয়, যেরকম যার ধার্য করা আছে।
সেই হিসাবে সুদ দেয়। এইবার ব্যাংকও লোন দেয়, ব্যাংক শুধু এবার লোনই দেওয়ার কাজ করে না, ব্যাংক এছাড়া আরও অনেক রকম কাজ করে, মানে টাকাটাকে বিভিন্ন রকম খাতে খাটায়, খাটিয়ে গিয়ে তারপরে ব্যাংক প্রফিট করে। সেই প্রফিট করার পরেই তারপরে গিয়ে কিন্তু সবাই রিটার্নগুলো পায়। এই হচ্ছে ব্যাপার, মানে বিভিন্ন খাতে টাকা ইউজ হয়। সেই রকমই একটা ডেরিভেটিভ অ্যাকাউন্ট, একটা লেনদেন হয়। সেই ডেরিভেটিভ অ্যাকাউন্টের যে লেনদেন, সেই যে হিসাবের ব্যাপারটা, সেই হিসাবের ব্যাপারটা একটা গড়বড় পাওয়া গেছে, ঠিক আছে? যার কারণে মানে ওই গড়বড়টা ইন্ডাসইন্ড ব্যাংকের ম্যানেজমেন্ট যেটা মনে করছে যে, মানে ইন্ডাসইন্ড ব্যাংকের ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করছে যে হ্যাঁ, এই গড়বড়টা আমাদের হয়েছে, কিছু একটা গড়বড় অবশ্যই আছে। এই গড়বড়ের কারণে আমাদের 1,500, ওই ধরুন মানে 1,500 থেকে 2,000 কোটি টাকা একটা লোকসান হতে পারে, মানে ওটাকে লোকসান হিসাবেই ধরা হবে, বুঝতে পেরেছেন? মানে 1,500 থেকে 2,000 কোটি টাকার যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা ছোটোখাটো অ্যামাউন্টটা, সুতরাং অনেক বড় অ্যামাউন্ট। তাই জন্য এত বড় একটা অ্যামাউন্ট যখনই লোকসান দেখা দেবে, সেক্ষেত্রে কি হবে, কোম্পানির যখন এরপর আসবে Q4 রেজাল্ট, Q4 রেজাল্টে তার এফেক্ট দেখা দেবে। সেটাই ম্যানেজমেন্টও তাই বলেছে যে Q4 রেজাল্ট এবং পরের বছরের Q1 যে রেজাল্ট, এই দুটো রেজাল্টে হয়তো একটু আমাদের পারফরমেন্স ঠিকঠাক দেখা যাবে না, এটা ম্যানেজমেন্টও বলে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লোকসানের মুখে পড়তে পারে এই সংস্থা, আর এই যে যার জেরে প্রায় 1,500 কোটি টাকা লোকসানের মুখে পড়তে পারে এই সংস্থা। আর এই খবর ছড়াছড়ি হতেই মঙ্গলবার শেয়ার বাজারে বিরাট ধাক্কা খেল ইন্ডাসইন্ড ব্যাংক। এই গাফিলতির নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখতে বহিরাগত তদন্তকারী নিয়োগ করা হয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ তরফে। মানে ইন্ডাসইন্ড ব্যাংক নিজেই কিন্তু আলাদা একটা তদন্তকারী সংস্থাকে নিয়োগ করেছে, যে এই যে ব্যাপারটা, যে মানে টোটাল যে ব্যাপারটা গড়মেল হয়েছে, এই ব্যাপারটা কি ছানবিন করে পুরো ব্যাপারটা বের করুন, কি হয়েছে, কোথায় কি গলতি আছে, কোথায় কি প্রবলেমটা হয়েছে সেটা বের করুন। মানে এবার ব্যাংক তো নিজেই স্বীকার করেছে যে লোকসান যেটা হবে সেটা আমাদেরকেই ভরতে হবে, এটা ব্যাংক স্বীকার করেছে, ঠিক আছে? দেখুন, IndusInd Bank losses nearly ₹80,000 crore market cap from January 24 peak, ঠিক আছে? মানে জানুয়ারি 2024-এ টপ লেভেলে ছিল, সেখান থেকে স্টকটি 55% কারেকশন হয়েছে। এক বছরে 80,000 কোটি টাকা মার্কেট ক্যাপ উড়ে গেছে, মানে ওই টপ লেভেল থেকে। সেই ব্যাপারটাও যারা জানেন না আমি বুঝিয়ে দিচ্ছি। এইবারে তো তার সাথে সাথে আছে অনেক সংস্থা। এই সমস্ত খবর যখনই হাইলাইট হয়ে যাবে, তখনই বিভিন্ন সংস্থা চলে আসবে সেই কোম্পানির ডাউনগ্রেড দিতে বা আপগ্রেড দিতে। সেই রকমই কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার হিট বাই ডাউনগ্রেডস। এবার এক একজন এক একটা টার্গেট প্রাইস দেবে, ওই অমুক দাম পর্যন্ত যেতে পারে, তমুক দাম পর্যন্ত যেতে পারে, এই রকম বিভিন্ন রকম টার্গেট এক একজন এক এক রকম তাদের নিজস্ব মতামতটা শেয়ার করবে। এবার তাদের তাদের আন্ডারে অনেক বড় বড় শেয়ার হোল্ডাররা থাকে, সেই সমস্ত শেয়ার হোল্ডাররা তাদের যে টার্গেটগুলো তারা দেয়, সেই টার্গেটগুলো একটু মেনে চলার চেষ্টা করে। সুতরাং সেখানে একটা প্রচুর হিউজ পরিমাণ সেলিং দেখা যায় বা বাইং দেখা যায়, তো সেখানে একটা ভলিউম ক্রিয়েট হয়। সেই ভলিউম ক্রিয়েট হওয়ার কারণে সেই স্টকটিতে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট হোক বা লো সাইড মুভমেন্ট হোক, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যায়। তো ইন্ডাসইন্ড ব্যাংকের যে প্রমোটার, সে মানে হিন্দুজা গ্রুপ আর কি, হিন্দুজা গ্রুপ কি বলছে, আফটার স্টক রাউট হিন্দুজা অলসো রিকোয়েস্টেড শেয়ার হোল্ডার্স অফ ইন্ডাসইন্ড ব্যাংক টু নট প্যানিক অ্যান্ড দ্যাট দ্য আন্ডারস্ট্যান্ড their concern of why the issue was not disclosed earlier, ঠিক আছে? He also reiterated that there neither a margin call nor the need to pledge any further shares, ঠিক আছে? মানে বলতে চাইছেন যে যতক্ষণ পর্যন্ত ফাইনাল আমাদের যে ইনভেস্টিগেশন টিমকে দেওয়া হয়েছে, সেই ইনভেস্টিগেশন টিম ফাইনাল রিপোর্টটা তুলে ধরুক, তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন। মানে প্রচুর সেলিং হচ্ছিল, যার কারণে 3বার আজকে লোয়ার সার্কিট দেখা গেছে কোম্পানিতে।
তো 3বার লোয়ার সার্কিট মানে হিউজ পরিমাণ সেলিং চলছিল, মানে পাবলিক পুরো প্যানিক হয়ে সেলিং করতে চালু করে দিয়েছে। এবং তার সাথে সাথে বড় বড় অনেক ইনভেস্টাররা থাকে, সবাই মিলে যখন একসাথে সেলিং করে সেখানে একটা সেলিং প্রেশার ক্রিয়েট হয়, সুতরাং সেখানে স্টকে সার্কিট লাগাটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তো এবার আমি একটা কিছু বলি। তো ইন্ডাসইন্ড ব্যাংক মোটামুটি এটা আমি লাস্ট 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করেছি। তো হাই মানে উপরের টপ লেভেল থেকে প্রায় 60% উড়ে গেছে, ওপরের টপ লেভেল থেকে 60% গায়েব। এবারে আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা একটু ওপেন করলাম, এখানেও দেখুন একবার হয়েছিল, ঠিক আছে, এরকম সিচুয়েশন। তারপরে আবার ধীরে ধীরে রিকভারি করেছিল, আবার এরকম একটা প্যানিক সিচুয়েশন তৈরি হলো। এবার পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। এবার আমি বলি আপনাদের, তো কেসটা কত? কেসটা হচ্ছে মোটামুটি 15 থেকে 20 হাজার কোটি টাকা, যদিও বা টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি। তবে কোম্পানির ওপর নির্ভর করে, মানে কোম্পানিটা কত বড় এবং তার পরিপ্রেক্ষিতে যে কেসটা সেটা কত বড়, এই ব্যাপারটা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করবেন। তো ইন্ডাসইন্ড ব্যাংক এখনও পর্যন্ত হিন্দুজা গ্রুপের একটা কোম্পানি, হিন্দুজা গ্রুপের এছাড়া আরও অনেক কোম্পানি মার্কেটে লিস্টেড আছে, ঠিক আছে, তার মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংকও একটি। তো এই হিন্দুজা গ্রুপের কোম্পানিগুলো প্রত্যেকটিই যথেষ্ট ভালো, আমার খুবই পছন্দের। তো এত বড় কোম্পানির ক্ষেত্রে মানে এই 1500 কোটি থেকে মানে 1500 থেকে 2000 কোটি টাকার একটা লোকসান ওঠানো, এটা মানে ওরা কিন্তু মানে ওরা সক্ষম এই লোকসানটা ওঠাতে, যদিও বা ওরা তো ইনভেস্টিগেশন করছে। এবার টোটাল রিপোর্টটা বের করবে, রিপোর্টটা কি হলো না হলো। এবার ওরা স্বীকার করেছে যেহেতু যে আমাদের তরফ থেকেই গাফিলতি হয়েছে, হিসাবটা গন্ডগোল হয়েছে। তো এবার রিপোর্টটা যেটা আসবে ফাইনাল রিপোর্টটা, সেটা ওরা আরবিআইকে দেবে, তারপরে আবার নর্মাল হয়ে যাবে। এবার যেটা শেয়ার হোল্ডারদের জানাতে হবে যে এই এই প্রবলেম হয়েছিল আমাদের, এই এই প্রবলেমের কারণে এই। এবার যখন এই লোকসানটা ধরে নিলাম আমি 2000 কোটি টাকা, 1500 থেকে 2000 কোটি টাকা লোকসান হলো, তো এই লোকসানটা কোম্পানির তাহলে কোয়ার্টার যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকেই যাবে। তার মানে রেভিনিউ তো যেটা চলছিল সেটাই চলবে, তবে নেট প্রফিট একটু মার খাবে, তাহলে নেট প্রফিট কম আসবে, তার কারণে রেজাল্টটা খারাপ আসবে। তো রেজাল্টটা খারাপ আসলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররাও সেখানে মানে দুঃখ পাবে আর কি, ঠিক আছে। মানে শেয়ার হোল্ডাররা সবসময় রেজাল্ট খারাপ আসলে তো সেটা ভালো লাগে না, না। আপনি আমি কোনো শেয়ার কিনে রেখেছি, তার কোম্পানির পারফরমেন্স খারাপ হলো, তো সেটা আমাদের ভালো লাগবে না, এটা নর্মাল ব্যাপার। তো সেক্ষেত্রে তাই এবার সেই রেজাল্টটা কেন খারাপ আসলো, তার কারণটা কি, সেই কারণটাই টোটাল ব্যাপারটা হচ্ছে এটা, মানে শেয়ার হোল্ডারদের সমস্ত কারণগুলো কিন্তু কোম্পানিকে জানাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল ব্যাপারটাই ডিসকাস করে দিলাম আপনাদের সাথে, ঠিক আছে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার। এবার দেখুন, এভারেজ করবেন, সেল করবেন, হোল্ড করবেন, বাই করবেন, কি করবেন, সেগুলো কোনো মতামত আমি দিতে পারি না, ঠিক আছে। কারণ এই চ্যানেলটি হচ্ছে পুরোপুরি এডুকেশন পারপাস। কেন এই কোম্পানিটা আজকে লোয়ার সার্কিট মারলো এবং 27% ক্র্যাশ হলো, সেই টোটাল ব্যাপারটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। বাই, হোল্ড, সেল, এভারেজ সম্পূর্ণ আপনার নিজস্ব মতামত, আপনার নিজস্ব ডিসিশন। এই ভিডিওটি দেখার পর আপনি কোনো প্রকার বাই, হোল্ড, সেল রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং যারা যারা পুরনো মেম্বাররা আছেন তাদের পরিচিত যারা যারা ছিলেন তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন নতুন এই চ্যানেলের, তাহলে তাদের কাছে পৌঁছে যাবে। যদি তারা জয়েন না হয়ে থাকে তাহলে তারা জেনে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।